এই হয়েছে ইমার্জেন্সি টায়ার। এইটাকে এখন নিচে রাখতে হবে, ভিতরে জায়গা আছে, গোল একটা জায়গা, ওটার মধ্যে রাখতে হবে। চাকাটা খুব একটা বেশি ভালো দেখায় না, যেহেতু ইমার্জেন্সি অবস্থায় ব্যবহার করা হয়। গ্যারেজের মানুষেরা বলছে যে কোনো একজন মানুষ এই টায়ারটাকে ফুটা করছে, তবে আমার এখন পর্যন্ত বিশ্বাস হয় না, কারণ এমন কোনো মানুষের সাথে এখন পর্যন্ত খারাপ ব্যবহার করিনি যে যারা আমার এই ক্ষতিটা করতে পারে। আর যদি কোনো মানুষ আসলেই করে থাকে তাহলে আমার কোনো দায় দাবি নেই, কারণ রাস্তাঘাটে গাড়ি রেখে যাই। এখন হয়তো বিকেল হইলে ঠিক 8টার পর পর এত পরিমাণে মানুষ হয় এই মার্কেটে, এই পিজাগুলো কয়েক মিনিটের মধ্যে শেষ হয়ে যায়, কিন্তু 8টার আগে খুব একটা বেশি মানুষজনের ভিড় থাকে না। অরিত্রের আমি বলছি খুব তাড়াতাড়ি করে দিবা, যদি অতিরিক্ত ভাবো তাহলে তো হয়েই গেল যে কোথায় দিবা কোথায় না দিবা। আর যদি তাড়াতাড়ি দাও তাহলে বোঝা যায় যে কে উইন হয়েছে বা কে সঠিক জায়গায় দিতে পারছে। এই দেখেন খুব তাড়াতাড়ি দিয়েও কিন্তু ছোট ভাই উইন হয়ে গেল। আসসালামু আলাইকুম সবাইকে, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই স্বাগতম। গাড়ি কেনা হয়েছে প্রায় 6 থেকে 7 মাস হয়ে গেছে, এখন পর্যন্ত গ্যারেজে আসা লাগে না। আজকে আসলাম গাড়ির টায়ার টিউব এগুলো পাল্টাইতে। কয়েকদিন আগে গাড়ির রাস্তার পাশে পার্কিং করছি, সকালে এসে দেখি চাকার মধ্যে কোনো পাম্প নেই। ব্যাপারটা কি, চাকার মধ্যে পাম্প না থাকার তো কোনো কারণ নাই, প্রত্যেকদিন তো কন্ট্রোল করে রাখি। অল্প কিছু পাম্প ছিল, নিয়ে গেছিলাম একটা গ্যারেজে। তারা বলে যে এই গাড়ির চাকা লিক হয়ে গেছে। আমি বললাম ঠিক আছে, লিক যেহেতু হয়ে গেছে এখন তো পাল্টানো লাগবে বা ঠিক করা লাগবে। তাদের কাছে বললাম যে ঠিক করতে কতদিন লাগবে। তারা কন্ট্রোল করে বললো এই টায়ারটা একেবারে একটা সাইড দিয়ে লিক হয়ে গেছে, সাইড দিয়ে কেউ একজন ফুটো করে দিয়েছে। আমার জানা মতে কেউ ফুটা করতে পারে না। এখন তারা যেহেতু বলছে বিশ্বাস তো করতেই হবে, তারা যেহেতু এই ধরনের মেকানিক। তারপর তাদের কথা অনুযায়ী গাড়ির চাকা অর্ডার করতে চাইলাম, কিন্তু তারা বললো যে অনেকদিন সময় লাগবে। তাদের কাছে ফোন নাম্বার রেখে আসলাম, তাদের ফোন দেওয়ার কথা ছিল, কিন্তু ফোন দিয়ে আমাকে কোনো কিছুই জানায় না। আমি এবার পরবর্তীতে তাদের কাছে কোনো রকমের খোঁজ খবর নেই চলে আসি এই গ্যারেজে আসার পর তাদের কাছে জিজ্ঞেস করলাম যে এই কোম্পানির এই টায়ারগুলো আছে কিনা। তাদের কাছে চাইছিলাম যে সরাসরি যাতে টায়ার টিউবটা ঠিক করা যায়। তারাও বলছে যে না, এটা ঠিক করার কোনো রকমের অপশন নাই। এরপর বলছি যে ঠিক আছে আমি অর্ডার করবো। সাথে সাথে অর্ডার করলাম। তারা বলে যে 2 থেকে 3 দিন সময় লাগবে, কিন্তু 2-3 দিনের মধ্যে চাকা আসে না, চাকার এই টায়ার টিউব আসে না। এরপর প্রায় 22 থেকে 23 দিন অপেক্ষা করা লাগছে। এরপর আজকে বিকালে এখানে আসলাম জিজ্ঞেস করতে যে চাকা সবকিছু প্রস্তুত হয়েছে কিনা। তারা আমাকে বলছে যে একেবারে প্রস্তুত, চাইলে লাগাই নিয়ে যাইতে পারো। এই তো এখন লাগাই ফেলাইছি, এখন চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে। আর এই টায়ার টিউব ঠিক করতে টোটাল খরচ গেছে 75 ইউরো, যা বাংলাদেশি টাকায় প্রায় 9000 টাকার মতো। জানি না যে এই খরচটা কি বাংলাদেশের চাইতে বেশি নিছে নাকি কম নিছে, কারণ দেশে থাকতে কখনোই এই ধরনের গাড়ির সার্ভিসিং করাইনি, প্রথমবার এই ধরনের একটা সার্ভিস নিলাম। তারপরেও খুশি যে চাকাটা শেষ পর্যন্ত যে ঠিকঠাক করতে পারছি। পিছনে যে চাকাটা থাকে, যে চাকাটা লাগিয়ে আর কি বিপদের সময় চলা যায় ইমার্জেন্সি অবস্থায়, ওইটা লাগানোর পরে খুব একটা বেশি ভালো লাগে না, উচ্চ গতিতে চালানো যায় না। ইতালির নিয়ম অনুযায়ী যখনই ওই চাকাগুলো লাগানো হয় খুব একটা বেশি মোড়ঘোর ঘোরা যায় না অতিরিক্ত গতি দিয়ে, তাহলে অতিরিক্ত একটা শব্দ করে। এখন সেই ইমার্জেন্সি চাকাটা খুলে পিছনে রেখে দিছি, আর এইটা হয়েছে নতুন চাকা। এই দেখেন টায়ার টিউব একেবারে সমস্ত কিছু পাল্টানো। আর আজকে যে টায়ারটা পাল্টাইছিলাম সেটার উপরে যে খাসকাটা দাগগুলো আছে একেবারে নতুন ছিল, কোনো রকমের ক্ষয় হয় না। আমি খুব একটা শক্তি দিয়ে ব্রেক করি না, তাহলে কেমন যেন মাথা ঘুরায়, যার কারণে একেবারে স্লো করে ব্রেক করি। আর যদি অতিরিক্ত গতি দিয়ে ব্রেক করা হয় খুব শক্তি দিয়ে, তাহলে কিন্তু উপরে যে খাসকাটা দাগগুলো আছে এগুলো শেষ হয়ে যায়। একেবারে নতুন ছিল, এই কারণে একটু কষ্ট লাগতেছে যে নতুন একটা টায়ার একটু ক্ষয় হয় না এখন পর্যন্ত, জিনিসটারে ফেলাই দিলাম। যাই হোক, কিচ্ছু করার নেই, এই ধরনের বিপদ আপদ হবেই। এই হয়েছে ইমার্জেন্সি টায়ার। এইটাকে এখন নিচে রাখতে হবে, ভিতরে জায়গা আছে, গোল একটা জায়গা, ওটার মধ্যে রাখতে হবে। চাকাটা খুব একটা বেশি ভালো দেখায় না, যেহেতু ইমার্জেন্সি অবস্থায় ব্যবহার করা হয়, কোনো রকমের মার্কাও লেখা থাকে না এগুলোর উপরে। গ্যারেজের মানুষেরা বলছে যে কোনো একজন মানুষ এই টায়ারটাকে ফুটা করছে, তবে আমার এখন পর্যন্ত বিশ্বাস হয় না, কারণ এমন কোনো মানুষের সাথে এখন পর্যন্ত খারাপ ব্যবহার করিনি যে যারা আমার এই ক্ষতিটা করতে পারে। আর যদি কোনো মানুষ আসলেই করে থাকে তাহলে আমার কোনো দায় দাবি নেই, কারণ রাস্তাঘাটে গাড়ি রেখে যাই। এখন হয়তো চাকা ফুটা করছে, যে কোনো সময় আগুনও লাগিয়ে দিতে পারে। আল্লাহ ভরসা, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আপনাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই অন্য কোনো একটা জায়গায়। আজকে সকালে প্রচুর গরম পড়ছে, এখন বাসায় যাব, খুব শীঘ্রই ফিরে আসবো। শুভ বিকাল সবাইকে ওয়াসি মার্কেট থেকে। ওয়াসি মার্কেটে আসার পরেই দেখি সবাই পিজা নেওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে। আমরা কোনো না কোনোভাবে একটু চান্স পাইছি একেবারে এই সামনে আসার জন্য। বিকেল হইলে ঠিক 8টার পর পর এত পরিমাণে মানুষ হয় এই মার্কেটে, এই পিজাগুলো কয়েক মিনিটের মধ্যে শেষ হয়ে যায়, কিন্তু 8টার আগে খুব একটা বেশি মানুষজনের ভিড় থাকে না। কিন্তু 8টার আগে আমরা আসতে পারি না, যেহেতু কাজ শেষ হয় 8টার পরে, আমাদেরকে প্রায় 8:30টার দিকে আসতে হয়। এইখান থেকে আমরা কয়েক প্রকার পিজা নিছি, এই তো এখন পর্যন্ত এগুলোর প্যাকেটের মধ্যে দিতেছে। পিজার পরে আমরা এখান থেকে ফান্টা নিতে আসলাম। যদি এই ধরনের জিনিস পিজার সাথে না খাওয়া হয় তাহলে মনে হয় পিজার আসল স্বাদেই পাই না। এখান থেকে যে কোনটা নিব জানি না। এখানে একটা আছে আরান চাতা, এইটাই বেশি ভালো লাগে। এই পাশে এটাও আরান চাতা, এটা হচ্ছে 1 লিটারের। আর পাশে এইগুলা হচ্ছে ফান্টার মতোই দেখতে, বিভিন্ন মার্কার আর কি। আমরা এইখান থেকে এই একটা নিব না, এইটা একেবারেই ছোট হয়ে যায়, আমাদের 4 জনের জন্য এই 1 লিটারের এটা হবে না। পাশ থেকে এইটা নিয়ে নিছি, এটা হচ্ছে 1.5 লিটারের, মোটামুটি এইটাই হয়ে যাবে আজকে বিকেলের জন্য। এখন আমরা আস্তে আস্তে বাইরে চলে যাব, দেখা হবে বাইরে যাওয়ার পরে।
মার্কেট থেকে শুধুমাত্র পিজা আর ফান্টা কিনি নেই, আরও কিছু বাজার কাটা আছে। আমরা এখন একটা জায়গায় যাব, ওখানে যাওয়ার পরে দেখাবো যে কী কী কিনছি। আমাদের গাড়ির সামনেই রাখা আছে, এখন যা যা কিনছি সব কিছু গাড়িতে উঠাবো, তারপরে আস্তে আস্তে করে রওনা দেবো। আমরা হাঁটতে হাঁটতে একেবারে গাড়ির সামনে পর্যন্ত চলে আসছি, যদিও গাড়িটা একটু দূরে রাখা হয়েছে, যার কারণে আমাদের হাঁটাটা একটু বেশি লাগছে। আমরা নিরিবিলি একটা পরিবেশে চলে আসছি। এখন দেখাই কি কি কিনছি। এইখানে হচ্ছে ফরমাজ্জোর পিজা, এটার উপরে আলু ব্যবহার করা হয়েছে। এই পিজাটাই আজকে আমি খাবো। আর এইটাও হচ্ছে ফরমাজ্জোর, তবে এটার মধ্যে মনে হয় আলু ব্যবহার করা হয় না। তারপরে আরও একটা আছে, তিনটে ঠিক একেবারে সেম টু সেম, কোনোটার মধ্যে একটু পরিবর্তন আছে, তবে খুব একটা বেশি না। এগুলোর দাম যদি একটু দেখাই, 2 ইউরো করে, 2 ইউরো 7 সেন্ট, এক একটার এক এক রকমের দাম। যেহেতু এই ধরনের পিজাগুলো কেজি মাপা হয়, ওজনে যেটা একটু বেশি আসে সেটার দামও একটু বেশি, যেটা ওজনে কম সেটার দামও কম আসে। এইটা হচ্ছে মার্গারিটার পিজা, আমার সবচাইতে পছন্দের একটা পিজা। তবে আজকে এইটা খাবো না, আজকে খাবো অন্য একটা, ফরমাজ্জোরটা খাবো। এই ধরনের মার্গারিটার পিজা আবার আম্মুর আর ছোটো ভাইয়ের পছন্দ, যার কারণে আজকে আর আমি এইটা টেস্ট করবো না। এখানে দেখলে অনেকগুলো পিজা মনে হয়, কিন্তু অনেকগুলো না, এখানে মনে হয় 5 পিস পিজা আছে। আর কি কি কিনছি একটু যদি দেখাই, এইটাতেও একটু আগে দেখাইছিলামই। তারপরে এই পাশে আছে 1 প্যাকেট ফল। আমাদের দেশে যেমন আম বিখ্যাত, কাঁঠাল বিখ্যাত, জায়গায় জায়গায় ফলগুলো পাওয়া যায় আমাদের দেশে, আম কাঁঠাল। ইতালিতে কিন্তু এই ধরনের পেশকা ফলগুলো যে কোনো মার্কেটে পাওয়া যায়। যত রকমের জুস আর এর যে একটা ঘ্রাণ আছে, এত সুন্দর, একেবারে মন ছুঁয়ে যাওয়ার মতো। এই 1 বক্স ফলের দাম নিছে 2.5 ইউরো, যা বাংলাদেশি টাকায় প্রায় 300 থেকে 350 টাকার মতো দাম হতে পারে। এরপরে এইখানে আছে 1 প্যাকেট পেঁয়াজ। যদিও ইতালি মার্কেট থেকে খুবই কম সময়ে আমাদের এই ধরনের পেঁয়াজগুলো কিনে খাওয়া হয়, বাংলা দোকানে কবে যাওয়া হয় না যাওয়া হয় তা আসলে জানি না, যার কারণেই ইতালিয়ান মার্কেট থেকে কেনা হয়েছে। বাংলা দোকানগুলোতে 1 প্যাকেট পেঁয়াজ পাওয়া যায়, যার ওজন প্রায় 4 থেকে 4.5 কেজি। আর এই যে পেঁয়াজ প্যাকেট কিনছি, যার ওজন মনে হয় 1 থেকে 1.5 কেজি হতে পারে। এই ধরনের পেঁয়াজগুলো খুব একটা বেশি দিন যায় না, মানে বাসায় নেওয়ার পরে মনে হয় পরদিনই শেষ হয়ে যায়, যার কারণে বড় পেঁয়াজের প্যাকেটগুলো কেনা হয়। এই হচ্ছে আরানসাটা, এটা এখনই টেস্ট করবো, আমি আর অপেক্ষা করতে পারলাম না। আম্মু আবার খুব একটা বেশি এই ধরনের অরেঞ্জের জুসগুলো পছন্দ করে না, এগুলো একটু টক টক লাগে। তবে যে টক লাগে খুব একটা বেশি আমার কাছে টক লাগে না, আম্মু যেভাবে বলে। আম্মু খাইতেই পারে না, যার কারণে আম্মুরে বলছি পরবর্তীবার থেকে তোমার জন্য আলাদাভাবে কোকাকোলা বা অন্য রকমের মিষ্টি জাতীয় কিছু আনতে হবে। আজকেও অন্য কিছু আনতে চাইছিলাম, কিন্তু আম্মু খুব একটা বেশি রাজি হয় না, যার কারণে এইটাকেই নিয়ে আসছি। এখন এই পার্কে একটু হাঁটাহাঁটি করবো, তারপরে আপনাদের সাথে খুব শীঘ্রই আবার দেখা হবে। অনেক সময় পার্কে হাঁটাহাঁটি করছি, এবার পিজা খাওয়ার সময় হয়ে গেছে। এই পিজার যার নামটা আমি বললাম না, তবে সহজেই বলি, এটা হচ্ছে ফরমাজ্জো আর আলুর পিজা, একটু আগে যেটা দেখাইছিলাম। ওই পিজা খাওয়ার পরেই চলে আসি ছোটো ভাইয়ের সাথে খেলতে। পার্কের উপরে কারা যেন একটা চক রেখে যায়, এই চক দিয়ে আমরা খেলা শুরু করি। চকের কালারটা একেবারে সেরকম একটা কালার, সবুজ কালার। আর এই ধরনের চকগুলো দিয়ে কোনো রকমের লেখাপড়া করে না, বড় কোনো বোর্ডের উপরে লেখে না, এরকম মোটা চকগুলো দিয়ে রাস্তায়, ওয়ালে, বিভিন্ন জায়গায় গাছের উপরে ডিজাইন করে আমরা পার্কের উপরে পাইছি, এইটা দিয়েই খেলা শুরু করছি। যাই হোক, ছোট ভাই কিন্তু একটার পর একটা ঘর রাখতেছে এই খেলাগুলো খেলার জন্য, দেখা যাক এবার কে উইন হয়। অরিত্রের আমি বলছি খুব তাড়াতাড়ি করে দিবা, যদি অতিরিক্ত ভাবো তাহলে তো হয়েই গেল যে কোথায় দিবা কোথায় না দিবা, আর যদি তাড়াতাড়ি দাও তাহলে বোঝা যায় যে কে উইন হয়েছে বা কে সঠিক জায়গায় দিতে পারছে। এই দেখেন, খুব তাড়াতাড়ি দিয়েও কিন্তু ছোট ভাই উইন হয়ে গেল, এবারও কিন্তু আমি হেরে গেলাম। আর ছোট ভাই পাশে নাম্বার লিখতেছে কে কতবার করে উইন হইতেছে। এখন পর্যন্ত সবচাইতে জিতছে ছোট ভাই, দেখা যাক এইবার কে জিতে। এবার আমি এখানে এক্স দিয়ে দিলাম, এবার হচ্ছে ছোট ভাইয়ের পালা, এখানে 0 দিয়ে দিল। তারপরে এবার আমি এখানে এক্স দিয়ে দেবো, এরপরে ছোট ভাই এখানে 0 দিয়ে দেবে। এবার মনে হয় না কেউই উইন হবে, একেবারে দুইজনটাই সমান সমান হয়ে যাবে, মানে কেউই জিতে যাবে না। এই তো ছোট ভাই কিন্তু এবার উইন হয়ে গেছে। দেখেন, আমি একেবারে সর্বোচ্চ চেষ্টা করছি জেতার জন্য, কিন্তু এবারও কোনোভাবে জিততে পারলাম না। এই ধরনের খেলাগুলো খেলতে কিন্তু ভালোই লাগে। নেক্সট টাইম যে সময় আসবো এই ধরনের চকগুলোকে নিয়ে আসবো, কারণ আজকে তো রাস্তার উপরে পাইছি, নেক্সট টাইম মনে হয় না এগুলো আর পাওয়া যাবে, আগে কখনোই পাইনি। ছোটো ভাইও আজকে আমার সাথে খেলতো না, তার বন্ধু লিওনার্দোর আসার কথা ছিল ঠিক 8টার দিকে, কিন্তু কোনোভাবেই তার বন্ধু আজকে আসে নাই, জানি না তারা কোন দিকে গেছে। এরপর ছোটো ভাই বললো যে আসো আমরা একটা গেমস খেলি, তারপর বললাম যে চলো শুরু করি। এরপরে তো খেলা শুরু হয়ে গেল, এখন পর্যন্ত ভালোভাবেই যাইতেছে। এই দেখেন, এবার আবার নতুন করে শুরু করছে। ছোটো ভাই কিন্তু দিয়ে দিল, এবার হচ্ছে আমার পালা, এখানে আমি দিয়ে দিলাম, দেখা যাক এবার কে উইন হয়। এবার ছোটো ভাই এখানে 0 দিল, এবার হচ্ছে আমি এইখানে দিয়ে দিই। অরিত্র এবার এইখানে দিয়ে দিল, এবার মনে হয় না কেউই জিততে পারবে, একেবারে সমান সমান, দুইজনেই হেরে যাব। এই তো ছোট ভাইও কিন্তু এবার জিতে গেল। এই দেখেন ছোট ভাই আমার কোন ধরনের আঙুলগুলো দেখাইছে। ইউরোপের দেশগুলোতে প্রায় সময় খেলার পরে যদি হার জিত হয়, এই ধরনের আঙুলগুলোকে দেখায় যে তুমি হেরে গেছো, তুমি পারো নাই। যদি একেবারে কাছের মানুষ হয়, অপরিচিত জায়গায় যে এই ধরনের আঙুল উঠায়, তাহলে হয়তো বা বড় রকমের সমস্যা হইতে পারে। কিন্তু ব্যক্তিগত বা বন্ধু বান্ধবের সাথে খেলার সময় যদি হার জিত হয়, তাহলে এরকম কিন্তু করে। আজকের মতো এখানেই বিদায়, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।